ভারতের থেকে অত্যন্ত প্রোঅ্যাক্টিভ একটা ভূমিকা, যেটা অপারেশন সিঁদুরে দেখা গেছে পাকিস্তানের এগেনস্টে। সেটাই অনেকে বলতে চাইছেন যে ৭১-এর সিচুয়েশনসটা এরকমই ছিল, একটা মানে একটা নৌবহর পাঠাচ্ছে 7th ফ্লিট, চায়নার সরাসরিভাবে চায়না পাকিস্তানকে সহায়তা করছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে। সেই সময় ভারতের এবং রাশিয়া এই 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 শক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে একটা বিরাট গৌরবজনক ভূমিকা নিয়েছিল। কিন্তু এবারের ক্ষেত্রে যেন একটা দ্বিধাগ্রস্ততা কাজ করছে, এটা অনেকে এটা মানে বলতে চাইছেন, হয়তো নানা ফর্মে বলতে চাইছেন। তো অ্যাকশন না পেলামটা কি? আমরা ৭১ সালে ধরুন আমরা এত টাকা ইনভেস্ট করলাম, আমরা কি পেলাম আলটিমেটলি? আমরা হিন্দুদেরকে নিরাপত্তা দিতে পারলাম, আমরা ইন্দিরা মুজিব চুক্তির মাধ্যমে একটা হিন্দুদেরকে আমরা বোঝানোর চেষ্টা করলাম যে তোমরা ওখানে থাকো, এবং হিন্দুদেরকে সাথে আমরা বেইমানি করলাম, আমরা তাদেরকে পেলামটা কি আলটিমেটলি? আজকে যদি আমাদের কোনো পাওয়ার, এটা তো কি পাওয়ার নেই মানে তাহলে আমি ইনভেস্ট করবো কেন ওখানে? আমি বাংলাদেশের হিন্দুদের জন্য আমি কেন কথা বলবো না? তাদের কি অপরাধ ছিল? তাহলে অপরাধটা কি ছিল? তাহলে অপরাধটা কি ছিল? আমরা তো তাদেরকে বলেছি যে তোমরা ওই দেশে থাকো ইন্দিরা লিয়াকত চুক্তির মাধ্যমে। তারা তো চাইনি যে আমরা বাংলাদেশি বা পাকিস্তানি হই, আজকে তাদেরকে কম্পেল করা হয়েছিল, যে কারণের জন্য আমরা এখানে সিএ আনার চেষ্টা করেছি। আমরা একটা লং টার্ম সলিউশন চাই সুজিতদা, লং টার্ম সলিউশন, যেটা হচ্ছে আগামী দিনে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো বিষয় নিয়ে আমরা একটা মানে যেটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী সলিউশন, যেখান থেকে আমরা এইরকম ভাবে ৩০ বছর পরে বা ৪০ বছর পরের জন্য আবার এরকম একটা পরিস্থিতির সম্মুখীন না হতে হয়, যেখানে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, হিন্দুদের রেপ হচ্ছে, এরকম যেন সম্মুখীন না হতে হয়। আমরা একটা মানে পার্মানেন্ট সেটেলমেন্টে চাই। এবার পার্মানেন্ট সেটেলমেন্টটা কি ফর্মে হবে সেটা তো আমি আর এই অন্তপক্ষে গণমাধ্যমে বলাটা সম্ভব নয়। কিন্তু কোশ্চেনটা হচ্ছে যে আজকে যে ধরুন যে কথাটা বলা হচ্ছে প্রোঅ্যাক্টিভনেস প্রচুর ভাবে, আমার কথা শুধু হিন্দু প্রশ্নটা নয়, মানে এই যে পাকিস্তান আইএসআই এসছে বাংলাদেশে ট্রেনিং দিতে, এই যে নির্বাচন প্রক্রিয়া, যেখানে যে দেশ পাকিস্তানকে আশ্রয় করতে চাইছে সে দেশ নির্বাচনের ব্যাপারে আগামী দিনে সিরিয়াস হবে না, কারণ পাকিস্তানে তো কেউ কোনোদিন 5 বছর প্রধানমন্ত্রীই থাকতে পারেননি। ফলে সেরকম একটা জায়গার পরিস্থিতিতে কোথাও একটা জায়গা থেকে পাকিস্তানকে বাংলাদেশ ইস্যুতে একটা কি শিক্ষা দেওয়া যেতে পারে, এটাও একটা মানুষের কাছে একটা বড় প্রশ্ন। না ডেফিনেটলি কোশ্চেন। তো ব্যাপারটা হচ্ছে দেখুন, শিক্ষা তো অনেকভাবে দেওয়া যায়। শিক্ষা মানে আপনার শুধুমাত্র যে মানে আপনি গিয়ে মিসাইল অ্যাটাক করলেন সেটা তো শিক্ষা হতে পারে না, অনেক ফর্মে শিক্ষা হয়। শিক্ষার মধ্যে ধরুন $700 বিলিয়ন ওদের ক্ষতি হচ্ছে এই ট্রান্সশিপমেন্ট বা শিপমেন্ট বাতিল করার জন্য, এটাও তো এক ধরনের শিক্ষা। সেখানে তো আমরা স্ট্রিক্টলি বলেছি ভাই তোমাদের আমাদের মাটি ব্যবহার করে তুমি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বা থার্ড কোনো কান্ট্রিতে জিনিস বেচতে পারবে না। 2 হচ্ছে টেক্সটাইল থেকে শুরু করে পোর্টের মাধ্যমে আসতে হবে, ডাইরেক্টলি তুমি আসতে পারবে না। ফলে ওদের 700 থেকে 800 বিলিয়ন US ডলার ক্ষতি হচ্ছে। এটা শুধুমাত্র আমি দেখুন, আমরা তো চাই যে একটা সুসম্পর্ক থাকুক, কিন্তু এই ইউনুস যেটা করছে সেটা তো আমরা আমাদেরকে কম্পেল করছে, বাধ্য করছে। এবার এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে অপারেশন তিস্তা প্রহার আর লালমনিরহাটে যখনই এরকম একটা অ্যাক্টিভিটিস করার চেষ্টা করেছে ভারত কিন্তু স্ট্রংলি রিয়াকশন দিয়েছে, এবং ভারত সরকারের একদম ক্লিয়ার কাট স্ট্যান্ড যে যদি কেউ ভারতের সার্বভৌমত্ব নিয়ে কোশ্চেন করার চেষ্টা করে তা যেমন ভাবে পাকিস্তানের ভিতরে ঢুকে প্রথমবার কোনো দেশ ভূখণ্ডে মানে একদম পুরো তাদের মেন ভূখণ্ডে ইন্টারন্যাশনাল বর্ডার আইবি কে ক্রস করে ভারত হচ্ছে বিশ্বের মধ্যে প্রথম দেশ যে কিনা ভিতরে ঢুকে অ্যাটাক করেছে। এবং আমরা কিন্তু সিভিলিয়ানদেরকে অ্যাটাক করিনি, এটা আমাদের গর্বের বিষয়। আমরা অ্যাটাক করেছি মিলিটারিতে, মানে যে মিলিটারি বেস, কারণ আমরা মনে করেছিলাম যে টেররিস্টদেরকে হামলা করব, টেররিস্টদেরকে শেষ করব। সেই টেররিস্টদেরকে শেষ করতে গিয়ে যখন দেখলাম যে টেররিস্টদেরকে যখন তার জানাজা হচ্ছে, আসিম মিনুট থেকে শুরু করে পাকিস্তানের একাধিক সেনাবাহিনীর অফিসার তারা ওখানে গিয়ে তার মানে জানাজায় অংশগ্রহণ করছে, তার মানে সেদিনই স্পষ্ট হয়ে গেছে যে পাকিস্তানি সেনাবাহিনী তাদের সঙ্গে রয়েছে। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা যখন টেররিস্টের পরে হামলা করলাম, আপনাদের তো প্রয়োজন ছিল না অ্যাটাক করার, যখন আপনারা অ্যাটাক করলেন তার প্রত্যুত্তরে কিন্তু ভারত জবাব দিয়েছে। কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী তো সেরকম কোনো বাংলাদেশের সেনাবাহিনী এখনো পর্যন্ত দেখুন বাংলাদেশের সেনাবাহিনী আমরা শুনবো আজকে তারা দীর্ঘ প্রেস কনফারেন্স করেছেন। প্রেস কনফারেন্সে একটা প্রশ্ন এটাও ছিল যে বার্মার দিক থেকে একটা সম্ভাবনা কি রয়েছে, তার কারণ এই যে মানবিক করিডোরের নামে যে বিষয়টা হচ্ছে সেটা বাংলাদেশে যখনই আর্মি যখনই মুখোমুখি হচ্ছে সংবাদ মাধ্যমে এই প্রশ্নটা আসছে, সেখানে তার পরিষ্কারভাবে বলে দিয়েছে যে কোনো রকম ইন্টারনাল থ্রেট বা কোনো কিছু হলে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে
আর্মি কিন্তু চুপ করে বসে থাকবে না। স্বাভাবিকভাবে এটা কি বার্মার উদ্দেশ্যে বলা নাকি আভ্যন্তরীণ যে শক্তিগুলো কাজ করছে তার উদ্দেশ্যে বলা? জোরদার বিতর্ক শুরু হয়েছে বাংলাদেশের অভ্যন্তরে, কি বলছেন একটু শুনবো। অত্যন্ত জটিল মুখে পরিস্থিতি। এখানে কোনো মিয়ানমারের যে সরকার, যেটা আমরা বিনষ্ট হতে পারে কোনো একটা সম্প্রদায়ের মাধ্যমে, এটা কখনোই হবে না, এটুকু আপনার উত্তর বলতে পারি। আর যদি আরেকটু গভীরে যাই যে আর্টসা অস্ত্র নিয়ে আসছে, মুভমেন্ট করছে, সে ব্যাপারে অবস্থান কি? দেখুন, বাংলাদেশ মিয়ানমার বর্ডার একটা অত্যন্ত জটিল পরিস্থিতির মুখে আছে এখন। এখানে কোনো মিয়ানমারের যে সরকার, যেটা আমরা বলি, যেটা তাদের সেই সরকারের অস্তিত্ব বিলীনের পথে। আরাকান আর্মি রাখাইন স্টেটটা অলমোস্ট দখল করে নিয়েছে, 85 থেকে 90% দখল করে নিয়েছে, কিছু জায়গা বাদে। সো এখানে, এবং আরাকান আর্মিও তো একটা অথরাইজ সংগঠন নয়। সো এই জায়গাটাতে না আছে কোনো সরকারের অস্তিত্ব সেভাবে, না আছে আরাকান আর্মিকে স্বীকৃতি দেওয়ার মতো কোনো একটা অবস্থা। সো অল টুগেদার এই মুহূর্তে বাংলাদেশ মিয়ানমারের যে বর্ডার পরিস্থিতি, নিঃসন্দেহে এটা যে কোনো সময়ের তুলনায় সংবেদনশীল। তো সেক্ষেত্রে এই ধরনের কিছু আর্মড গ্রুপের মুভমেন্ট হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। বাট যদি এই যে জায়গাটা আনঅথরাইজড, মানে আরাকান আর্মি দখল করে নিয়েছে আরাকানের একটা বিস্তীর্ণ অঞ্চল, কিন্তু যেহেতু তাদের লোকাল স্ট্যান্ডই কি, তাদের স্বীকৃত নয়, রাষ্ট্রপুঞ্জ দ্বারাও স্বীকৃত নয়, কোনো কিছু নয়। একই প্রশ্ন তো ভারতও করছে, যে ভারতের অসুবিধাটা তো এই জায়গাটাতে, যে একটা আনইলেক্টেড কোনো গভর্নমেন্টের সাথে ভারত কিভাবে কথা বা নেগোসিয়েশনস চালাবে, এটাও একটা বড় রকমের একটা সমস্যার মধ্যে রয়েছে। আমি একটু শ্রমিকের কাছে জানতে চাইব। ফলে এই জায়গা থেকে একটা খুব মানে এই ক্ষেত্রে কি বাংলাদেশের চিফ জাস্টিস, অবশ্য এখনকার চিফ জাস্টিস কতটা রাজি হবেন যে একটা দ্রুত আগে চিফ জাস্টিসকে তো জোর করে সরিয়ে দেওয়া হয়েছে, সেটা আমরা সবাই জানি। মানে এখানে একটা ব্যাপার কি বলুন তো, যে ডক্টর ইউনিস, মানে আমরা তো সেই প্রসঙ্গে কথা বলছি, ডক্টর ইউনিস কিন্তু একটা জিনিস চেষ্টা করেছিলেন, মানে বিভিন্ন ইস্যু, এই যে চিফ জাস্টিসের কথা বললেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গাতে তিনি কিন্তু তার নিজের পছন্দের লোক বসিয়ে একটা অদ্ভুত একটা পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছেন। না তিনি সেখানে সাধারণ মানুষের জন্য কিছু করলেন, না তিনি দেশের উন্নতির জন্য কোনো প্রকল্প, বারবার তিনি মুখে বলছেন যে আমার কাছে সংস্কার আগে, কিন্তু এই 9 মাস বা 10 মাসে আদৌ কি সংস্কার? না হলে একটা দেশে তার সেনাবাহিনীর সঙ্গে একটা মানে প্রধান, তিনি সেখানে উপদেষ্টা, তিনি প্রধান, তার এত সংঘাত, সেনাবাহিনী তার বাড়ি ঘিরে রেখেছিল কালকে পর্যন্ত, এবং রীতিমতো তাকে বলা হয়েছিল পদত্যাগ করতে। আদৌ এই মানুষটার জন্য আমরা কিন্তু বারবার এইটা আলোচনা করছি যে এই মানুষটার জন্য কিন্তু এই অস্থিরতাটা আরো বেশি করে তৈরি হয়েছে, আরো বেশি করে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ভারতের সঙ্গে, আমি একটা অন্য প্রসঙ্গে বলছি, একটু আগে দাদা বলছিলেন যে ভারতের সঙ্গে দেখুন, ভারতের সঙ্গে বাংলাদেশ মানে এই পাকিস্তান যেরকম ভাবে লড়লো বা পাকিস্তানকে যেভাবে ভারত শিক্ষা দিল, দেখুন ভারত এটা চায় না, ভারত চায় না বাংলাদেশের সঙ্গে। কারণ মানে এটা হাসির কথা মনে হয়, একজন প্রাক্তন সেনাপ্রধান এই আপনাদেরই চ্যানেলে একদিন বলছিলেন উনি, যে 5 ঘন্টা সময় লাগবে, 5 আওয়ার্স, পাকিস্তানের সঙ্গে তো তাও 3-4 দিন যুদ্ধ হয়েছিল, 5 ঘন্টা সময় লাগবে বাংলাদেশকে দখল করতে, ভারতের সেনাবাহিনীর যা স্ট্রেংথ। সুতরাং ওইগুলো বলে লাভ নেই যে চিকেন নেক নিয়ে নেব বা এইগুলো করে নেব, এইসব বাংলাদেশের বলে কোনো যে বিশাল কোনো কিছু ফায়দা সেটা নয়। আমি এটা মনে করি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, একটা সরকার যখন গঠন হয়, দেখুন ভালো খারাপ সবকিছুই আছে। আজকে হয়তো আমরা ভাবছি যে শেখ হাসিনাকে তাড়ানো হয়েছে, সেই সরকারটা খুব খারাপ ছিল, আওয়ামী লীগকে এরা নিষিদ্ধ করেছেন, কিন্তু আপনি একটা কথা বলুন, একটা লং টাইমের সরকার, যে শেখ হাসিনা যখন ছিলেন তিনি তো অন্তত তাও তার দেশের জন্য কিছু তো কাজ করেছিলেন, যার জন্য মানুষ তো তাকে ভোট দিয়ে এতটা সময়ের জন্য রেখেছিল। অ্যাটলিস্ট ওই সময় বাংলাদেশের অর্থনীতি আপনি দেখুন,
ওই সময় বাংলাদেশের অন্যান্য বিদেশ নীতি আপনি দেখুন, ওই সময় বাংলাদেশের সঙ্গে মানে পৃথিবীর প্রায় সমস্ত দেশের একটা গুড রিলেশন ছিল। মানে এখন যারা বাংলাদেশের হচ্ছে তারা তো বলছে পুরো হাসিনা নাকি ভারতের কাছে পুরো দেশটাকে বন্ধক দিয়ে দিয়েছিল। এই সমস্ত আজে বাজে আজকে তো পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন কি জায়গায় গেছে। সেনাবাহিনীর সঙ্গে একটা মানে প্রধান, তার সঙ্গে একটা সংঘাত, ঠিক আছে, রাস্তায় রাস্তায় গন্ডগোল। এবং যদি সেইটাই হতো, আমি মেনে নিচ্ছি, অনেকে বলছেন, দেখুন রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক মানুষই অনেক কথা বলেন, আমাদের এখানেও যে রাজনৈতিক দলরা যারা ক্ষমতায় দিল্লিতে আছেন বা এই রাজ্যে আছেন তারা হয়তো বলবেন যে প্রিভিয়াস যে দলগুলো তারা কিছুই করেনি। দেখুন কিছু যদি না করে একটা লং টার্ম ধরে, ঠিক আছে, যে কোনো জায়গাতেই যে কোনো সরকার একটা লং টার্ম বা একটা সময় ধরে কখনো থাকতে পারে না, কিছু তাদেরকে করতে হয়, এটা আমার মনে হয়। না, কিছুদিন আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ ইসলামকে যখন জিজ্ঞাসা করে সাংবাদিকরা যে আপনি বলুন যে ভারতের সঙ্গে যতগুলো চুক্তি শেখ হাসিনা করেছিলেন সেই চুক্তিগুলো কি আপনারা বাতিল করছেন, তখন উনি বলেছিলেন যে না, চুক্তিগুলো বাতিল করব না। তখন কোশ্চেন আসে যে তাহলে বাতিল করবেন না, কিন্তু এতদিন ধরে তো আপনারা বলে এসেছেন যে ভারত হচ্ছে এখানে খেয়ে নিচ্ছে, ভারত এখানে দখল করে নিচ্ছে, তার মানে আপনারা কি ভারতের সঙ্গে যে চুক্তিগুলো শেখ হাসিনা করেছিল সেই চুক্তিগুলোকে আপনারা মানে মান্যতা দিচ্ছেন? তখন বলছে এই উপদেষ্টা মানে তৌহিদ ইসলাম, তখন বলছে না হ্যাঁ আমরা মান্যতা দিচ্ছি এবং সেই চুক্তিগুলো সঠিক ছিল। এখন কোশ্চেন হচ্ছে যে তাহলে এতদিন যারা বলে আসছিল যে ভারত দখল করে নিচ্ছে বাংলাদেশকে একটা উপনিবেশিক রাষ্ট্রে পরিণত করছে ভারত, তাহলে তো ওনাদের উপদেষ্টা তো স্বীকার করে নিল সেটা। আর সেকেন্ড মানে উপদেষ্টা তো নিজেই মানে সেটাকে কন্ট্রাডিক্ট করলেন সেই স্টেটমেন্টটাকে। এবার সেকেন্ড হচ্ছে আপনার আজকে যেটা আপনি বলতে চাইছিলেন যে যেটা সেনাবাহিনী প্রেস কনফারেন্স, আমি অবাক হয়ে গেলাম যে মাঝখানে কিছু অন্তত ঘটে থাকবে। তার কারণ হচ্ছে যে মায়ানমারের মানে হুন্তা সরকার তারা কোথায় দুর্বল হয়ে গেল কি না হলো সেটা তো এদের কনসার্ন নয়, বা আপনি যেটা রাইটলি পয়েন্টেড আউট আরাকান আর্মি তারও তো কোনো লেজিটিমেসি নেই এখনো পর্যন্ত টিল নাও। তো তাহলে কাদের চাপে কাদের প্রেসক্রিপশনে ওই কথাগুলো বলতে বাধ্য হচ্ছে, এটা বাংলাদেশের মানুষেরও বোঝা উচিত যে কোন একটা অলিগার্ক তৈরি হয়েছে বাংলাদেশে। সেই অলিগার্কগুলো বাংলাদেশের ভূখণ্ডকে সার্বভৌমত্বকে জলাঞ্জলি বিসর্জন দিতে চাইছে, যেটা শেখ হাসিনা বারবার করে বলার চেষ্টা করেছিল যে আমার কাছে একটা হোয়াইট ম্যান এসেছিল, যদি আমি ওই হোয়াইট ম্যানের কথা মতো কাজ করতাম তাহলে হয়তো আমাকে পালাতে হতো না, বা আগামী অনেক দিন ধরে আমি হয়তো ক্ষমতা থাকতে পারতাম। আজকে একজন বাংলাদেশের একজন নেতা, আপনি হয়তো তার বক্তব্য বিভিন্ন ক্ষেত্রে শুনেছেন, ব্যারিস্টার ফুয়াদ, সে আবার সাফাই দিচ্ছে আমেরিকা যদি চায় বাংলাদেশের কেউ পারবে ওই চট্টগ্রাম বন্দরের, সে যদি চায়, আমরা চাই একটা সিঙ্গাপুরের মতো একটা এরকম বন্দর। শেখ হাসিনার কথাটা তো মনে, শেখ হাসিনা দেবর্ষী বাবু, শেখ হাসিনা তার লাস্ট অডিও ক্লিপেও প্রায় প্রত্যেক দিনে বলেছে মোহাম্মদ ইউনূস আমেরিকার হাতে দেশটাকে বিক্রি করছে, এবং তার অভিযোগ আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা জারি করা সম্পূর্ণ অসাংবিধানিক ও গণতান্ত্রিক কাঠামোর উপর আক্রমণ। কিন্তু সরাসরি আমেরিকার কাছে দেশ বিক্রি করছেন, অর্থাৎ এই যে জায়গাটায় বিভিন্ন ক্ষেত্রে তারা একটা ব্যবসায়িক স্বার্থকে সামনে রেখে এই যে একটা জায়গা, সেটা বাংলাদেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করছে, এটাই শেখ হাসিনা বলছেন। কিন্তু এগুলো বলছেন তাতে কি বাংলাদেশের আজ তৌহিদি জনতার কাছে সেটা কি কোনো খুব তাদের কর্ণকুহরে কতটা প্রবেশ করবে বলে আপনি মনে করেন? না, সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই এত কিছু বলার মাঝখানে কি হচ্ছে, বাংলাদেশের যে জিডিপিটা 7%-এর বেশি ছিল একটু, সেটা কমে 2.4% চলে এসছে। অর্থাৎ যে মানে ইন্ডিজিনিয়াস যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যা তৈরি হয়, সার্ভিস সব মিলিয়ে মানে হুড় করে কমছে, এবং কোনো নতুন এমপ্লয়মেন্ট জেনারেশন কিছুই করতে পারেনি। এবং এই যে আপনি বললেন যে একটা আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে, একটা এটা তো ঠিকই যে পয়েন্ট অফ কনফ্লিক্টটা কিন্তু শুরু হয়, আমরা যা মিডিয়া থেকে জেনেছি, বিটুইন হাসিনা গভর্নমেন্ট অ্যান্ড ইউএসএ গভর্নমেন্ট, সেটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপকে কেন্দ্র করে। এবং কয়েকদিন আগে হাসিনা উনি বলেওছেন যে আমার বাবা এটাকে সেন্ট মার্টিন আমেরিকার কাছে হাতে তুলে দিতে চাইনি বলে আমার বাবাকেও মরতে হয়েছিল, এবং একই কারণে আমাকেও ক্ষমতাচ্যুত হতে হলো। আজকে সেন্ট মার্টিনের ছবি যেটা দেখা যাচ্ছে, দেখুন ওখানে মহড়া, যৌথ মহড়াই চলছে, সেখানে মারিনার্সরা এসছে এবং যৌথ মহড়া, ফায়ার ফাইটিংটা বলা হচ্ছে, কিন্তু সেন্ট মার্টিন মোটামুটি একটা বলা যেতে পারে যে একটা ঘাঁটি প্রায় তৈরি করে ফেলেছে।
একদম। এবং শুধু তাই নয়, সেন্ট মার্টিনটা ওই যে সেই ডক্টর ইউনিসের চীনে গিয়ে যে বক্তব্যটা ছিল যে আমরা গার্ডিয়ান অফ দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়ান ওশান, ওই সেন্ট মার্টিনের ওপর যদি আমেরিকা কর্তৃত্ব করতে পারে তাহলে ওই চায়না থেকে আরম্ভ করে প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, বিস্তীর্ণ অঞ্চলের ওপর একটা কন্ট্রোল হবে, যেটা হাসিনা গভর্নমেন্ট কিন্তু চায়নি বলেই নাকি এই কনস্পিরেসিটা করা হয়েছিল বলে হাসিনা সরাসরি সেই অভিযোগ এনেছে এবং বিভিন্ন মিডিয়া সূত্র আমরা সেগুলো পাচ্ছি। ফলে এই যে বাংলাদেশের জনগণের এটা তো বোঝা উচিত, এটা নিশ্চয়ই বুঝছেন তারা, কিন্তু হয়তো ক্ষমতার এগেইনস্টে খুব একটা বেশি রিয়াক্ট করতে পারছেন না, অনেক কনস্ট্রেন্ট রয়েছে। যে একটা অগণতান্ত্রিক সরকার, জনগণের ভোটে নির্বাচিত নয় এমন একটা সরকার এমন যে কাজগুলো করতে যাচ্ছে যেগুলো তার করারই কথা না, তার প্রথম কাজ হচ্ছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, এটা ভীষণভাবে বিপর্যস্ত, এবং যে সংখ্যালঘুদের রাইটটাকে এস্টাবলিশ করা, এটা তো ভীষণভাবে ব্যাহত হয়েছে সারা বাংলাদেশ জুড়ে। এইগুলো কর্ণপাতই করেননি ডক্টর ইউনিস, উল্টো দিকে যত তাড়াতাড়ি সম্ভব একটা সুষ্ঠু অবাধ নির্বাচন সংগঠিত করা, যার দিকে উনি যাচ্ছেন না। প্রায় 1 বছর উনি এখন যা ডেডলাইন দিচ্ছেন তাতে আরো 1 বছরও বেশি সময় উনি এইভাবে তত্ত্বাবধায়ক সরকার চালাতে চাইছেন। তার ফলে কি হচ্ছে, বাংলাদেশের জিডিপি কমছে, এই আনএমপ্লয়মেন্ট ভরে যাচ্ছে, বাংলাদেশের মানুষের, প্রান্তিক মানুষের যে দুঃখ কষ্ট, দেখুন সংখ্যালঘু সংখ্যাগুরু কারা, আমার কাছে মনে হয়, আমি ব্যক্তিগত বিশ্বাস করি সংখ্যাগুরু তারাই হচ্ছে সেই প্রান্তিক মানুষগুলো, সেই প্রান্তিক মানুষগুলোই হচ্ছে বাংলাদেশের সংখ্যাগুরু এবং আমাদের দেশের সংখ্যাগুরু। সেই মানুষগুলোর দিকে যে সরকার কথা বলছে না, যে সরকার তাকিয়ে দেখছে না, শুধু প্রতিবেশীর সাথে একটা সংঘাতপূর্ণ পরিবেশ তৈরি করে বা একটা ধর্মের জিগির দিয়ে এবং ফান্ডামেন্টালিস্টদের আরো বেশি এনকারেজ করে ক্ষমতায় থাকতে চাইলে, এটা কিন্তু বাংলাদেশের মানুষ আজ হয়তো কনসেন্ট্রেট হচ্ছে না, কিন্তু এর জবাব কিন্তু ডক্টর ইউনিসকে বাংলাদেশের মানুষের কাছে একদম দিতে হবে। এবং বাংলাদেশের মানুষ, আমি যা দেখেছি বাংলাদেশকে, তারা কিন্তু এই জবাবটা একদিন হাতে কলমে ডক্টর ইউনিস থেকে নিয়েই ছাড়বে, যে তার প্রান্তিক মানুষের দিকে নজর না দিয়ে উনি অন্যদিকে বেশি নজর দিচ্ছে, যেখান থেকে টেনশন মাউন্টিং আপ হচ্ছে, যেখান থেকে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক অন্য দেশের সাথে খারাপ হচ্ছে, যেখানে ফান্ডামেন্টালিস্টরা দাপাদাপিতে বাংলাদেশ ছেয়ে যাচ্ছে। ফলে এই আনএমপ্লয়মেন্ট, প্রগতি, এইগুলো বাদ দিয়ে যে দেখছে, এটা কিন্তু প্রভাব বাংলাদেশের মানুষের কাছে, মানে যেটা পরিস্থিতি সেখানে প্রান্তিক বা হচ্ছে মানুষ এই মুহূর্তে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, যেরকম গতকাল এক গার্মেন্টস মালিকদের সংগঠন তারা বলছেন 71 সালে মুক্তিযুদ্ধের সময় 25শে মার্চ যে অপারেশন সার্চ হয়েছিল, টার্গেট ছিল বুদ্ধিজীবীরা, আর এই মুহূর্তে বাংলাদেশের টার্গেট হচ্ছে গার্মেন্টস মালিক বা যারা উৎপাদিকা শক্তি, যারা উৎপাদন করে, এবং তারা টার্গেটেড এবং হচ্ছে কোনো রকম তাদের মানে পুরো বিপর্যয়ের মধ্যে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে বাংলাদেশ। সেখানে জিডিপি যে নামবে, এটা স্বাভাবিক একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমি আসবো, আমাদের সঙ্গে জনমতে আরো একজন যোগদান করেছেন জলপাইগুড়ি থেকে। হ্যাঁ বলুন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ইউনূস প্রশাসনের একটা নিরপেক্ষতার প্রশ্ন না থাকলে, মানে একজন যেভাবেই ক্ষমতায় আসুক, তার এই ক্ষমতাকে অনেক পাশ্চাত্য দেশ স্বীকার করবে না। আমেরিকা তো দেখাই গেল, যেটা শেখ হাসিনা যে আশঙ্কা করেছিলেন, যা বলেছিলেন সেটা যাচ্ছে উল্টে। এখন তারা বলছে যে শেখ হাসিনা স্বৈরাচারী আর তারা গণতান্ত্রিক, আওয়ামী লীগ নিষিদ্ধ। হ্যাঁ, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এই যে জবরদস্তি একটা ব্যবস্থাকে কায়েম করা, এবং তার সাথে ভারত, মানে উভয় ফ্রন্টে মানে পরিস্থিতিকে জটিল করে এখন হচ্ছে শফিকুল আলম, যিনি ইনসিডেন্টালি মানে বাংলাদেশের একটি প্রথম সারির দৈনিকের সাংবাদিক ছিলেন। অধুনা তিনি বলেন, সাংবাদিক নিশ্চয়ই ভালো কলাম লিখতেন, এমনভাবে বলেন, আপনিও তো গন্ডগোল করে বসলেন, যে বললেন যে উনি একজন উপদেষ্টা। আপনি অবশ্য ভুল নন, তার কথাবার্তা উপদেষ্টা মানে প্রধান উপদেষ্টা কে এক এক সময় বোঝা মুশকিল হয়ে যায়। এত বড় সাংবাদিক তিনি ছিলেন, প্রথম সারির দৈনিকে সব, মানে দুদিন আগে কলাম লিখতে হচ্ছে এরা অনেকে শেখ হাসিনার হয়ে ঝোল টানতো। আর এখন দেখুন শেখ হাসিনার নামে একটা আবার ডাস্টবিন বানিয়েছিল বুক ফেয়ারের সময়, সেখানে যাতে গিয়ে ভাই, এই হচ্ছে বিভিন্ন, এরা এই সমস্ত মহান দেশপ্রেমিক চরিত্র বাংলাদেশ পুনর্গঠন করবে। এর থেকে কমে মানে এর থেকে ট্র্যাজেডি আর কিছু হতে পারে না। একটা ছোট্ট জিনিস বলি,
বঙ্গবন্ধুর মানে শেখ মুজিবুর বঙ্গবন্ধু যাকে ওই দেশের মানে বলা হয় যে তার হাত ধরে স্বাধীনতাটা এসেছিল, ঠিক আছে, ভারত ডেফিনেটলি সাহায্য করেছিল, তার প্রতিকৃতি ভেঙে দেওয়া, সমস্ত জায়গায় তার কোনো কিছু কোনো জিনিসকে ধ্বংস করে দেওয়া, গুঁড়িয়ে দেওয়া, এইটা একজন নোবেল জয়ী, তিনি হচ্ছেন দেশের প্রধান পদে বসে আছেন। এই কথাটাই মনে হয় সেই সময়কার তখন মুজিবুর রহমানও বেঁচে, এবং তারা দেখেছেন যে আহমেদ ছপা তার মধ্যে একজন অন্যতম লেখক চিন্তক, তার সেই মহান বক্তব্য, আওয়ামী লীগ যখন যেতে একা যেতে, তার সে ক্ষমতা আছে, কিন্তু যখন যায় গোটা বাংলাদেশকে সঙ্গে নিয়ে চলে যায়। আজ দেখুন বাংলাদেশ সঙ্গে চলে গেছে আওয়ামী লীগের সাথে সাথে, সেন্ট মার্টিন গায়া, চট্টগ্রাম ওবি গায়া, সবই তো যাচ্ছে, সঙ্গে নিয়ে চলে যাচ্ছে। সাধারণ মানুষ কাঁদছে, যাদের পেনশনের ব্যবস্থা করে দিয়েছিলেন শেখ হাসিনা, কত রকমের ভাতা, তারা কাঁদছেন হাপুস নয়নে। আর ডক্টর ইউনূস এদিক ওই দেশ কোন দেশে মানে কোথায় করা যায়, এই হচ্ছে আজকের বাংলাদেশ। যদি খুব সংক্ষেপে না, আমি বলছি যে ইউনূস কিন্তু অনেক অংশে সফল এটা নিয়ে, ইউনূস এবং তাকে যে সফল কোথায় সেটা বল, আমি সেটাই বলছি, উত্তরটা দিচ্ছি। উত্তরটা হচ্ছে দেখুন, ফার্স্ট অফ অল ওনাকে তো কেউ বসিয়েছে, মানে মেটিকুলাসলি ডিজাইনের অংশ, তো যে বসেছে তার তো একটা পলিটিক্যাল ইন্টারেস্ট থাকবে। সেই পলিটিক্যাল ইন্টারেস্টটা কোথায়? সেটা হচ্ছে ওই সেন্ট মার্টিন দ্বীপ যেটা আপনি বললেন, সেটা হচ্ছে চট্টগ্রামের নিউ মুরিং আপনার ইন্টারন্যাশনাল টার্মিনাল, সেটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। এর ব্যাকআপ প্ল্যান হিসেবে লালমনিরহাটের যে আপনার এয়ারবেস, সেটা হচ্ছে চায়নাকে দেওয়া। এর ব্যাকআপ হিসেবে আপনার ইলন মাস্কের স্টারলিংকে বাংলাদেশে প্রবেশ করানো, এগুলো তার ব্যাকআপ, যে ভাই আমার অন্ততপক্ষে আমাকে ব্যাকআপ হিসেবে রাখো। এইবার কোশ্চেনটা হচ্ছে যদি এরপরে ইউনূস চলেও যায়, তার কারণ তার পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট কিন্তু কমপ্লিট, যেটার জন্য শেখ হাসিনাকে উৎখাত করা, শেখ হাসিনা এতদিন থাকার জন্য তাদের ইন্টারেস্ট পরিপূর্ণ হচ্ছিল না, আজকে কিন্তু শেখ হাসিনা চলে যাওয়াতে তাদের ইন্টারেস্ট হয়ে মানে পরিপূর্ণ হয়েছে। এবার ইউনূস গেল কি গেল না তাতে কিচ্ছু যায় আসে না, কারণ ইউনূস একটা পাপেট, তাকে পাপেট হিসেবে বসানো হয়েছে, তাকে তার অ্যাসাইনমেন্টটাকে ফুলফিল করার জন্য, সেটা তারা করে নিয়েছে অলরেডি। এবার ইউনূস চলে গেলেও কিচ্ছু যায় আসে না যারা ওনাকে বসিয়েছে।